জুট ড্রয়িং নিয়ে হচ্ছে জুট ড্রয়িং নিয়ে খুব চমৎকার ভিডিও আছে, সেটা হচ্ছে হাউ ডু দ্য ডু ইট জুট ড্রয়িং এই নামে একটা ভিডিও। খুবই চমৎকার একটা ভিডিও। এটা মূলত আমাদের ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ, এটা হচ্ছে জুট স্পিনিং মিলে তোমার সুপারভাইজারদের উপর ট্রেনিং, যারা সুপারভাইজার হিসেবে কাজ করবেন তাদের হচ্ছে ট্রেনিং নিয়ে একটা আহ, তোমার ভিডিও বানানো হয়েছিল। এটা হচ্ছে ন্যাশনাল জুট বোর্ড, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য এটা বানানো হয়েছিল আর কি। তো এখানে জুট ড্রয়িং এর বেসিক জিনিসটা 33 মিনিটের একটা ভিডিওতে বোঝানো হয়েছে। তো এই ভিডিওটা আমরা হচ্ছে ফলো করব আজকে। তো খুব চমৎকার একটা ভিডিও এবং খুব সহজ ইংরেজিতে বলা, খুব ধীরে ধীরে হচ্ছে খুব ধীরে ধীরে এখানে তোমার ইংরেজিগুলি বলা, সুতরাং হচ্ছে খুব চমৎকার। তো আমরা এই ভিডিওটাকে মূলত দেখব। আর হচ্ছে এটার সাথে তোমার এই আমাদের ওয়েবসাইটে বেসিক জুট কন্টেন্ট নামক যে ফোল্ডার আছে, ওখানে গেলে তোমরা হচ্ছে জুট ড্রয়িং এর একটা শীট খুঁজে পাবা। এই জুট ড্রয়িং এর শীট থেকে আমরা হচ্ছে পড়ে নেব। তো এই ভিডিওটা আর হচ্ছে এখান থেকে জুট ড্রয়িং এর যে শীট, এই দুইটা মিলে হচ্ছে আমাদের ইয়ে হবে আর কি, আজকের ক্লাসটা হবে। তো এটা আমার ব্লগ সাইটে হচ্ছে আপলোড করা নাই। তো তোমাদেরকে হচ্ছে নিজেদেরই একটু কষ্ট করে খুঁজে নিতে হবে, হাউ ডু দে ডু ইট জুট ড্রয়িং, এই এই শিরোনাম দিয়ে হচ্ছে সার্চ দিলেই তোমরা হচ্ছে পেয়ে যাবা। আবার আগের যেই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও, যেগুলো তোমাদের আগে পড়া হয়ে গেছে ইয়ার্ন ওয়ানে, যেমন জুট ব্যাচিং, জুট সিলেকশন, জুট কার্ডিং, সেগুলো যদি দেখতে চাও এই ভিডিওগুলিও আছে। যেমন এই যে এখানেই হচ্ছে আছে এই একই চ্যানেলের, এই যে হাউ ডু দে ডু ইট জুট কার্ডিং, ওটা তো আজকে এটা তো আর আমাদের এখন সিলেবাসে নাই, তোমাদের ইয়েতে ছিল, ইয়ার্ন ওয়ানে ছিল। যদি দেখে নিতে চাও তাহলে এটাও 37 মিনিটের একটা ভিডিও, কিন্তু খুব চমৎকার, যে জুট কার্ডিং কিভাবে হয়। তোমরা ব্রেকার কার্ড পড়ে আসছো, ফিনিশের কার্ড পড়ে আসছো। তো বেশ চমৎকার মেকানিজম গুলি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে ফ্যাক্টরি থেকে ভিডিও নেওয়া হয়েছে যাতে করে খুব সহজে বোঝা যায়। তো খুব সুন্দর করে বোঝায়। তো তোমাদের কাজ হচ্ছে ভিডিওগুলি দেখে ফেলা। তো আজকে আমরা এই জুট ড্রয়িং এইখান থেকে শুরু করব। অবশ্যই যদি কিছু না বুঝে থাকো আমাকে সাথে সাথেই হচ্ছে বলবা, আমি তখন ইনশাল্লাহ এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা হচ্ছে তাহলে শুরু করে দেই এখান থেকে। আমি আবারও বলে দেই, যেখানেই বুঝবা না না বুঝবা সেখানে হচ্ছে আমাকে বলবা, ভিডিও চালু অবস্থাতেই আমাকে জিজ্ঞেস করবা, তখন আমি ভিডিও থামাই ওটা ইনশাল্লাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এটাই কিন্তু হচ্ছে আমার কার্ডেড স্লাইভার। জুট কার্ডিং এর পরই হচ্ছে জুট ড্রয়িং। এখানে তোমরা যে রোলগুলি দেখতে পাচ্ছ এই রোলগুলি হচ্ছে কার্ডিং মেশিন থেকে আসা রোল। তার মানে তোমরা হয়তো ভুলে গেছো, তাই কিছু মনে করিয়ে দিচ্ছি যে আমাদের জুটের যেই মেশিন, জুটে কিন্তু কার্ডিং যেই থেকে স্লাইভার গুলি বের হয় ওগুলোকে আমরা কটনের মতো ক্যানের মধ্যে নেই না, কারণ বেশ বিশাল চওড়া একটা স্লাইভার, এগুলিকে ক্যানে নেওয়া হয় না। তো এই স্লাইভার গুলিকে হচ্ছে ক্যানের মধ্যে নেওয়া হয় না, এগুলিকে রোল হিসেবে পেঁচানো হয় এবং এই রোল থেকেই হচ্ছে ড্র ফ্রেমে ফিড দেওয়া হয়। এটা হচ্ছে ড্র ফ্রেমের ফিড এন্ড বা ক্রিল বলতে পারি আমরা এটাকে। যে জুটের কার্ডিং থেকে আনা স্লাইভারের রোল গুলিকে জুটের ড্র ফ্রেমে ফিড দেওয়া হচ্ছে। তোমরা মানে সাউন্ড শুনতে পাচ্ছ না, আমি সাউন্ডটা শেয়ার করে দিই। These thin sliver jute drawing. Firstly, let us understand the need of drawing for jute slivers. এই চিকন যেই ক্যানগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলাই হচ্ছে ড্রোন স্লাইভারের ক্যান।
কিন্তু কার্ডিং মেশিনে ডেলিভারি ম্যাটেরিয়ালটা কিন্তু রোলে করে নিয়ে আসা হয়, ক্যানে আনা হয় না। ড্রোন স্লাইভারটাকে হচ্ছে ক্যানে নেওয়া হয়। Thick carded sliver needs to be sufficiently thinned down before converting it to yarn by spinning. Moreover, for spinning a yarn of acceptable quality, this thin sliver needs to be fairly uniform and demands sufficient parallel arrangement of fibers in the sliver. Such a thin sliver is produced from thick finisher card sliver by using several drawing operations. Each drawing operation employs basically two sets of rollers, slow-moving retaining rollers and fast-moving drawing rollers, through which the slivers are passed. By this process, called drafting, the input sliver count, say C in, is converted to an output sliver of lower count, say C out, which is simply equal to C in divided by the amount of draft, the ratio between the surface speeds of retaining and drawing rollers. এখানে হচ্ছে আমাদের জুটের মেশিনে, যেমন আমাদের এটা তো ড্রয়িং মেশিন, সুতরাং ডাবলিং এবং ড্রাফটিং দুইটাই হবে। তো ড্রাফট করার জন্য আমাদের এখানে দুই সেট রোলার থাকে, একটা হচ্ছে রিটেইনিং রোলার এবং আরেক সেটের নাম হচ্ছে ড্রয়িং রোলার। রিটেইনিং রোলারের চাইতে ড্রয়িং রোলারের সারফেস স্পিড বেশি থাকে। তো সুতরাং এই দুইয়ের মাঝখানে হচ্ছে স্লাইভার গুলি ড্রাফট হয় এবং কোর্সার কাউন্টের ম্যাটেরিয়ালটাই ড্রাফট হওয়ার পরে ফাইনার কাউন্ট হয়ে যায়। তো এখন যদি আমি বলি যে ড্রাফটের মান কত, সেটা কিভাবে বের করব? এটা তো আমরা হচ্ছে ইয়ার্ন 1 থেকে পড়ে আসছি, যখন আমরা ড্র ফ্রেম পড়েছি তখন আমরা এটা পড়েছিলাম যে ড্রাফট হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে মেকানিক্যাল ড্রাফট আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট। তো যদি আমরা মেকানিক্যাল ড্রাফট হচ্ছে ক্যালকুলেট করতে চাই, তাহলে হচ্ছে এই যে এটা ড্রাফট ইজ ইকুয়াল টু S2 বাই S1। S2 বলতে আসলে বোঝানো হচ্ছে ড্রয়িং রোলারের সারফেস স্পিড, আর S1 হচ্ছে রিটেইনিং রোলারের সারফেস স্পিড। তো অবশ্যই ফ্রন্ট রোলারের সারফেস স্পিড তো ব্যাক রোলারের চাইতে বেশি হবেই, নয়তো ড্রাফটিংই তো হবে না। তো মেকানিক্যাল ড্রাফট বের করার পদ্ধতি হচ্ছে ফাস্টার রোলারের সারফেস স্পিড, ফাস্টার ব্যাক রোলারের রোলার সারফেস স্পিড ডিভাইডেড বাই হচ্ছে ব্যাক স্লোয়ার রোলার রোলারের, হ্যাঁ, সারফেস স্পিড, বা হ্যাঁ ফ্রন্ট ব্যাক বললেও হয়ে যাবে। অর্থাৎ যে রোলারের সারফেস বেশি ওটাকে উপরে রাখবো, যেটার কম সেটা নিচে রাখবো। এটা হচ্ছে মেকানিক্যাল ড্রাফট, খেয়াল রেখো। মেকানিক্যাল ড্রাফট আমরা বের করি সারফেস স্পিড দিয়ে। আর যদি আমরা বলি অ্যাকচুয়াল ড্রাফট, অ্যাকচুয়াল ড্রাফট বের করার জন্য কাউন্ট লাগবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে একটা হচ্ছে ফিট কাউন্ট আর একটা হচ্ছে ডেলিভারি কাউন্ট। তো সহজ পদ্ধতি হচ্ছে যেই কাউন্টের সংখ্যা মান বেশি সেটাকে উপরে রাখবো, ফিড হোক আর ডেলিভারি। আর যেই কাউন্টটার সংখ্যা মান কম সেটাকে হচ্ছে নিচে রাখবো। অবশ্যই দুইটা কিন্তু সেম কাউন্ট হতে হবে। একটা টেক্স আর একটা ডেনিয়ার তুমি গুণ ভাগ করে বাইর করছো, তাহলে কিন্তু হবে না। হয় দুইটাই টেক্স হতে হবে অথবা দুইটাই হচ্ছে ডেনিয়ার, অর্থাৎ দুইটাই সেম কাউন্ট সিস্টেমের যদি হয়, তখন তুমি ড্রাফট বের করার সহজ উপায় হচ্ছে যেটা সংখ্যা মান বেশি ওইটাকে হচ্ছে উপরে রাখবে এবং যেটা সংখ্যা মান কম সেটাকে নিচে রাখবে। তখন হচ্ছে তুমি কাউন্টকে ভাগ দিয়ে দিলে একটা ড্রাফটের মান পেয়ে যাবে। সেই কাউন্ট দিয়ে আমি যখন ড্রাফট পাবো সেই ড্রাফটটাকে বলা হবে অ্যাকচুয়াল ড্রাফট। তাহলে সারফেস স্পিড দিয়ে আমি যেই ড্রাফট বের করব সেটার মান সেটাকে বলা হবে মেকানিক্যাল ড্রাফট, আর যদি কাউন্ট দিয়ে বের করি তাহলে সেটাকে বলা হবে হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট। তো আমরা একটু পরে দেখবো রিটেনিং রোলার দেখতে কিরকম, ড্রয়িং রোলার দেখতে কিরকম। ঠিক আছে, আমি আবার ভিডিও চালু করি, যেখানে বুঝবা না আমাকে হচ্ছে ভিডিও চলার মধ্যেই বলবো, আমি থেমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। Speeds of retaining and drawing rollers. By the process of drafting, the fibers also become more parallel. Let us now study the drafting process for a jute sliver. Any jute sliver has few fibers of long lengths and এটা কিন্তু টপ ভিউ দেখানো হচ্ছে, বাম দিকেরটা রিটেনিং রোলার, ডান দিকেরটা হচ্ছে
তোমার ড্রয়িং রোলার, এটা টপ ভিউ। and large amount of shorter fibers. During drafting of such a sliver, it is found that when longer fibers emerge from the drawing rollers at a faster speed, they drag out from the drafting zone a lot of shorter fibers along with them, mainly due to interfiber friction. For this, a thick place is formed in the sliver emerging from the drawing rollers. Due to such undesirable movement of short fibers, there happens a shortage of fibers in the drafting zone, causing the formation of a thin place following the thick place in the delivered sliver. This is known as drafting wave, indicating alternate formation of thick and thin places in the drafted sliver. Thus, any drafting process with slivers having fibers of variable lengths induce an irregularity in the drafted sliver. In the jute drawing machines, there are moving gill pins. এটাও একটা কম্পোনেন্ট আমাদেরকে নতুন করে চিনিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ রিটেইনিং এবং ড্রয়িং প্রেসিং রোলারের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পিন দিয়ে পিনিং করা হয় বা কম্ব করা হয়। পিনগুলির নাম হচ্ছে গিল পিনস। আর গিল পিনটাকে যেই ফ্রেমটা ধরে রেখেছে, অর্থাৎ গিল পিনগুলি যে ফ্রেমের উপরে বসানো, সেই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে ফলার বার। পিনগুলির নাম হচ্ছে গিল পিন আর ফ্রেমগুলির নাম হচ্ছে ফলার বার। আর এখানে 3 ডাবলিং হয়েছে, যে 3টা স্লাইভার একসাথে দিয়ে একটা বের করা হয়েছে, অর্থাৎ ডাবলিং এর মান এখানে 3, which are meant to offer some resistance to the unwanted dragging of shorter fibers by longer fibers, and thereby the chance of formation of more amount of thick and thin places gets reduced, and thereby the irregularity in drawn sliver gets reduced. In the jute drawing machines, there is also provision of doubling of slivers, by which more than one sliver, say 3 or 4, are combined to form a single output sliver. By doubling process, the irregularity of the output sliver gets reduced due to random chance of overlapping of a thick place of one input sliver onto a thin place of the adjoining input sliver. The objectives of jute drawing are set as A. To reduce the sliver count, that is linear density, in steps by the process of drafting. B. To parallelize the fibers in sliver by the process of drafting. C. To improve progressively the uniformity of sliver by the process of doubling. For producing majority of jute yarns, 3 jute drawing operations are usually carried out. First drawing, followed by second drawing, and finally finisher drawing. For producing very good quality jute yarns like sail yarn, 4 drawing operations are preferred for much improvement of sliver irregularity before spinning. কটনের সাথে এই জায়গায় কিন্তু একটা পার্থক্য দেখা যাচ্ছে। কটনে আমরা জানি যে সব সময় 2টা ড্রয়িং হয়, একটা হচ্ছে ব্রেকার ড্রয়িং, একটা হচ্ছে ফিনিশের ড্রয়িং। কিন্তু আমরা জুটে এসে দেখলাম যে যদি রেগুলার কোয়ালিটি হয় তাহলে 3টা ড্রয়িং হবে। যদি ভেরি গুড কোয়ালিটির ইয়ার্ন বানাতে চাই তাহলে হচ্ছে 4 বার ড্রয়িং করব। 4 বার ড্রয়িং বলতে ড্রয়িং মেশিন 3টা হবে, কিন্তু সেকেন্ড ড্রয়িং এ আমরা হচ্ছে 2 বার পাস করব আর কি। আর এখনই আমরা দেখবো, আর যদি খুব বাজে ধরনের ইয়ার্ন হয়, স্যাকিং ওয়েফট, বস্তা দিয়ে বস্তা বানাবো, চাউলের বস্তা, তাহলে হচ্ছে 2টা ড্র ফ্রেম দিলেই চলবে, এর চেয়ে বেশি লাগবে না।
তো কটনের সাথে এই জায়গায় একটা পার্থক্য আছে। But for producing inferior quality jute yarns like sacking weft, sliver irregularity is not much important, and hence true drawing operations, first and finisher drawing, are found sufficient. Nowadays, we are observing that some mills are using 3 passages of drawings for preparation of sacking weft. Let us understand the thinning down process as executed through 3 drawing operations for converting a very thick card sliver to a very thin drawn sliver, which can be conveniently converted to a yarn by the spinning machine. এখানে এন মানে হচ্ছে তোমার নাম্বার অফ ফাইবার প্রেজেন্ট ইন ক্রস সেকশন। ফিনিশার কার্ডের ক্রস সেকশনে 23,600 ফাইবার থাকে। ফার্স্ট ড্রয়িং স্লাইভারের থেকে আবার যখন এই ফিনিশার কার্ড স্লাইভারটাকে ফার্স্ট ড্রয়িং এ দেই তখন 2 ডাবলিং হয়, অর্থাৎ দুইটা স্লাইভারকে একত্রিত করি আর ড্রাফটের মান হয় 3.7 থেকে 4.5। তারপরে ফার্স্ট ড্রয়িং থেকে যে স্লাইভারটা আসে ওটার মধ্যে দেখা যায় যে 13,800টা মানে ফাইবার থাকে একটা স্লাইভারে। এইভাবে এক মেশিনে প্রত্যেক মেশিনে কিছু ড্রাফটিং ডাবলিং করতে 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 যখন জুট স্পিনিং থেকে ইয়ার্ন বের হয় তখন হচ্ছে সেখানে তোমার ইয়ার্নের ক্রস সেকশনে ফাইবার থাকে এভারেজে 125টা। এই জিনিসটাকেই ব্যাখ্যা করা হচ্ছে। এন মানে হচ্ছে নাম্বার অফ ফাইবার প্রেজেন্ট ইন ক্রস সেকশন। Usually, the first drawing machine executes a draft between 3.7 and 4.5 and doubling of 2. The second drawing machine executes a draft between 5.5 and 6.5 and doubling of 3. And finally, the third drawing machine executes a draft between 8.5 and 9.5 and doubling of 2. Please note how the average number of fibers per cross section n bar is going down from the finisher card slivers to the finisher drawing slivers after several draftings and doublings, and finally in the yarn delivered by the spinning machine using a draft, say 16. At first, we will study the fast drawing operation. This is a screw gill type fast drawing machine. Let us now understand the drawing process as executed by this type of fast drawing machine. This is a schematic diagram of a jute drawing machine. The feed slivers are drawn through a pair of retaining rollers and a self-weighted jockey roller. এটা হচ্ছে তোমাদের একটু পরেই দেখাবে এই রোলারগুলি। তার আগে আমি একটু মুখে বলে দিই, এই পিছনের রোলার দুইটা হচ্ছে রিটেইনিং রোলার, আর সবার এই যে সামনে নিচেরটা হচ্ছে ড্রয়িং রোলার আর এটার উপরেরটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। আর রিটেইনিং রোলার দুইটার উপরে আছে হচ্ছে সেলফ ওয়েটেড জকি রোলার, এখানে সেলফ ওয়েটেড জকি রোলার উপরে। আর এর মাঝখানে যেগুলো গিলপিন এবং গিলপিনের নিচে হচ্ছে ফলার বার, এগুলির সামনেই নিচেরটা হচ্ছে ড্রয়িং রোলার আর উপরেরটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। এর সামনে কালো দাগ দিয়ে এটার নাম হচ্ছে ডাবলিং প্লেট। ডাবলিং প্লেটও আমাদেরকে দেখানো হবে ভিডিওতে। তার সামনে হচ্ছে ফ্লুটেড রোলার এবং ডেলিভারি ফ্লুটেড রোলার। দুইটাই আসলে ডেলিভারি রোলার, তবে ফ্লুটেড, তার মানে হচ্ছে রোলারের সারফেস স্মুথ না, খাঁজ কাটা। সামনে হচ্ছে ক্রিম্পিং বক্স। তোমরা এর আগে মনে হয় ভিডিওতে খেয়াল করে দেখেছো যে এই জায়গায় বা একটু পরেও দেখবা যে স্লাইভার গুলি একটু ক্রিম্পি, অর্থাৎ ওয়েভি ওয়েভি একটা ভাব আছে কিন্তু এই ডেলিভারি স্লাইভার গুলির মধ্যে। এই ওয়েভিনেসটা নিয়ে আসা হয় হচ্ছে এই ক্রিম্পিং বক্সের মাধ্যমে। আর সবার শেষে স্লাইভারের ক্যান। ব্যাখ্যা করা হবে প্রত্যেক বিষয়কে। The slivers are drawn forward by the fast moving drawing roller and drawing pressing roller, and thereby got drafted in the drafting zone with forward moving several rows of gill pins. Thereafter, the slivers are doubled on the doubling plate and drawn by a pair of
fluted delivery. যেটা ফ্লুটেড ডেলিভারি রোলার, দুইটা রোলার, একটা দেখা যাচ্ছে আর একটা ফাইবারের কারণে দেখা যাচ্ছে না। আর এটাকে বলা হয় ডাবলিং ব্লেড, কারণ এখানে এসে স্লাইভারের মধ্যে পুনরায় ডাবলিং হয়। এখানে দুইটা মিলে একটা স্লাইভারে পরিণত হচ্ছে। এটা আর এটা, এই দুইটা মিলে একটা, আর এই স্লাইভারটা আর এই স্লাইভারটা, এই দুইটা মিলে আরেকটা, এরকম। Rollers. Let us now observe delivery এটার কথাই বলেছিলাম যে হচ্ছে ক্রিম্পিং বক্সের কাজ হচ্ছে স্লাইভারের মধ্যে এই ওয়েভিনেসটাকে নিয়ে আসা। of a creamed sliver এবং তোমরা এই যে এই ছোট্ট একটা কি যেন দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ডেড ওয়েট, অর্থাৎ একটা সোজা কথায় একটা বাটখারার মতো মনে করো একটা টুকরা। এই ডেড ওয়েটটার হচ্ছে একটা ভূমিকা আছে এই স্লাইভারের মধ্যে ক্রিম্পিনেস নিয়ে আসার কারণ। into a can. The slivers are crimped within the cream box. কিভাবে হচ্ছে ক্রিম্প করা হবে তার আগে জানা দরকার যে ক্রিম্পিনেসটা আমরা কেন নিয়ে আসতে চাই। ক্রিম্পিনেস নিয়ে আসতে চাওয়ার কারণ হচ্ছে যে যদি আমরা ক্রিম্পিনেস নিয়ে আসি, অর্থাৎ ফাইবারের এই স্লাইভারের মধ্যে ওয়েভিনেস নিয়ে আসি, তাহলে হচ্ছে তাদের মধ্যে ইন্টারফাইবার কোহেশনটা বৃদ্ধি পাবে। তারা হচ্ছে মানে কোহেসিভনেসটা তাদের বৃদ্ধি পাবে। এই উদ্দেশ্য নিয়েই হচ্ছে আমরা এই কাজটা করে থাকি। কিভাবে করা হয় সেটা হচ্ছে এই ক্রিম্প বক্সের মধ্যে, এটা হচ্ছে একটা লিভার, লিভারের উপরে এই ডেড ওয়েটটা বসানো থাকে, যে ডেড ওয়েটটা তোমরা মাত্রই দেখে আসলে ভিডিওতে। এই ডেড ওয়েট হচ্ছে লিভারের উপরে বসানো থাকে। তো ডেড ওয়েটের কারণে লিভারটা সবসময় ক্রিম বক্সের নিচে চলে আসতে চায়, বন্ধ করে দিতে চায় যাওয়ার রাস্তা। আর উপর থেকে হচ্ছে স্লাইভার গুলি এসে ক্যানে জমা হতে চায়। Box with the help of a তো যখনই হচ্ছে আহ, এই ডেড ওয়েটের কারণে এই লিভারটা হচ্ছে ক্রিম বক্সের রাস্তাটাকে বন্ধ করে দেয়, উপর থেকে স্লাইভার আসা তো আর বন্ধ হয়নি, স্লাইভার এসে ক্রিম বক্সের ভিতরে জমা হতে থাকে। এরকম করে তারা হচ্ছে ঢেউ 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 আকারে জমা হতে থাকে। জমা হতে 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 এক সময় হচ্ছে যখন অনেকগুলি স্লাইভার জমে যায়, তখন অনেকগুলি স্লাইভারের সম্মিলিত শক্তিও বেড়ে যায়, তখন তারা হচ্ছে এই ডেড ওয়েটটাকে ধাক্কা দিয়ে তারপরে তারা বের হয়ে আসে। তো কিন্তু এই যে শক্তি সঞ্চয় হওয়ার আগ পর্যন্ত তারা যে এখানে এই ওয়েভ ফর্ম করে হচ্ছে জমা হয়ে গিয়েছিল, এই জমা হওয়ার কারণে হচ্ছে এই জমা হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে এই ওয়েভিনেসটা স্থায়ীভাবে থেকে যায়। এই যে তারা ওয়েভি আকারে জমা হয়েছিল, এই জমা হয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে যে ভাঁজটা তৈরি হয়ে গেল, সেই ভাঁজটা হচ্ছে তাদের মধ্যে স্থায়ী হয়ে যায়, এবং আমরা তাদের মধ্যে এই ক্রিম্পিনেসটা দেখতে পাই। ক্রিম্পিনেসের ফলে কি লাভ হয়, তাদের কোহেসিভনেসটা বৃদ্ধি পায় আর কি। self-weighted lever. This is Krill, a platform for placement of several finisher card rolls at the feet and unwinding them for continuous feeding. Now, we are observing that the finisher card rolls of different sizes have been kept on the crib. This is the right method for card roll feed, what is called staggered feeding. The slivers are passing through the drafting zone, having moving gill pins embedding the slivers. It is seen that some portion of the slivers are overflowing, that is, passing over the gill pins, which is totally undesirable since these sliver portions are being drafted without the controlling action. এখানে তোমরা বুঝতে পেরেছো কিনা, এই পিছনের এই দুইটা ছোট রোলার হচ্ছে রিটেনিং রোলার, আর এই মাঝখানের রোলারটা হচ্ছে তোমার জকি রোলার। এই দুইটা, তার মানে স্লাইভার এসে রিটেনিং রোলারের নিচ দিয়ে, জকি রোলারের উপর দিয়ে, আবারও রিটেনিং রোলারের নিচ দিয়ে যায়। আর এই যে চিরুনির মতো দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে গিলপিন। গিলপিন চিরুনির মতো যাদেরকে দেখা যাচ্ছে,
আর এই যে সামনে যে কালো দেখা যাচ্ছে এটাই হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। ড্রয়িং রোলারটা থাকে হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলারের নিচে, এই জন্য ওটাকে দেখা যাচ্ছে না, কিন্তু ড্রয়িং প্রেসিং রোলারটাকে দেখা যাচ্ছে। pins embed এটা তো 4টা কার্ডের স্লাইভার ঢুকলো, কিন্তু বের হওয়ার সময় 2টা ড্রোন স্লাইভার বের হবে আমাদের এই মেশিনে, কারণ আমাদের এই মেশিন যেটা দেখতে পাচ্ছি এখানে 2টা ডাবলিং ব্যবহার করা হয়েছে। the slivers. না বুঝলে আমাকে থামিয়ে দিও। It is seen that some portion of the slivers are overflowing, that is, passing over the gill pins, which is totally undesirable since these sliver portions are being drafted without the controlling action of the gill pins and thereby will cause increased sliver irregularity. We are observing how the gill pins are moved by the screws. At the front side, the gill pins are dropped from the upper screws to the lower screws by a proper cam movement. Here at the back side, we are observing how the gill pins are lifted from the lower screws to the upper screws again by the help of a can. We are observing the doubling plate by which 2:1 doubling is executed. The slivers are being crimped and the crimped slivers are collected in the cans. Such crimping is executed to improve the cohesion within the sliver so that sliver does not break easily during withdrawal from the can or passage at the feed of the next drawing stage. The tramping action is shown here by এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা হাতুড়ির মতো কি জানি লোহার রডে বসানো আছে, এটা ক্রমাগত উঠানামা করে। হ্যাঁ, এই অ্যাকশনটাকে বলা হয় ট্রাম্পিং অ্যাকশন। উদ্দেশ্য হচ্ছে একটা ডেড ওয়েট দিয়ে স্লাইভার গুলিকে চাপ দিয়ে দিয়ে ক্যানের মধ্যে রাখা। তাতে লাভ হবে কি, একটা ক্যানের মধ্যে প্রচুর পরিমাণ স্লাইভার জায়গা নিবে, এই হচ্ছে লাভ। কটনের সাথে মিলালে হয়তো তোমাদের একটু আজব লাগতে পারে যে কটনে আমরা কত যত্ন করি, হাত দিয়েও ধরি না যদি হচ্ছে ক্ষতি হয়ে যায় এই ভয়ে। তো জুটে যেহেতু আসলে কোয়ালিটি নিয়ে আমরা এমন কিছু ওরিড না, জুট দিয়ে আসলে আমরা খুব এমন সফিস্টিকেটেড কোনো অ্যাপারেল বানাই না যে আমাদেরকে এতটা মনোযোগী হতে হবে। তো এই কারণে হচ্ছে এই ট্রাম্পিংটা করা হয়। which several layers of the delivered slivers are made compact within the can so that a large amount of drawn slivers can be stored in a single can. The mechanism behind the up and down movement of the tram is shown here. The positioning of the tramp head একজন হাত তুলেছো, কিছু বলতে চাও কি? জি স্যার, হ্যাঁ বলো। সাউন্ড একদমই কম স্যার, with কিছুই respect to শোনা the যাচ্ছে can না। সবারই কি একই সমস্যা? না আমার স্যার মনে ঠিক হয়, আছে। হ্যাঁ না আমার মনে স্যার হয় ঠিক সবার না। আছে। হ্যাঁ, হয়তো বা কোনো এক কারণে সমস্যা হচ্ছে আর কি। আমি সাউন্ড তারপরে বাড়িয়ে দিয়েছি যতটুকু সম্ভব। আচ্ছা, তো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে, এই গোল চাকতিটাই হচ্ছে তোমার ট্রাম্পিং হেড। এটাকে রড দিয়ে দিয়ে চাপা দেওয়া হবে, আর বড় চাকতিটাকে দিয়ে বোঝানো হচ্ছে এটা ওই যে স্লাইভারের ক্যান, সেই স্লাইভারের ক্যানের নিচের অংশটা। অর্থাৎ এই স্লাইভারের ক্যানের উপরে হচ্ছে স্লাইভার জমা হবে, আর আমরা এই রডে বসানো এই ডেড ওয়েটটা দিয়ে চাপ দিব। চাপ দিয়ে দিয়ে বেশি পরিমাণ স্লাইভারকে আটানোর চেষ্টা করব। এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে যে ট্রাম্পিং হেড, এটার হচ্ছে যেই মাথাটা, এই মাথাটা যেন স্লাইভারের ক্যানের সারফেসের সাথে যেন ম্যাচ করে। অর্থাৎ কোন সব পুরা স্লাইভার ক্যান জুড়েই স্লাইভার গুলি যেন হচ্ছে ঠিকঠাক মতো কম্প্রেসড করা যায়, এই এই জিনিসটাই বোঝানো হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের সেই ট্রাম্পিং হেড। এটার শেপ, এটা শেপটা থাকে ওরকম যে ত্রিভুজাকৃতির মতো অনেকটা, এবং ম্যাচ করা থাকবে যেন স্লাইভারের ক্যানের পুরো অংশটাই হচ্ছে ট্রাম্পিং হেড দিয়ে কভার করা যায়। আর স্লাইভারের ক্যানটাও কিন্তু ঘুরতে থাকবে, স্লাইভারের ক্যান ঘুরতে থাকবে
যার ফলে হচ্ছে ধীরে ধীরে পুরো স্লাইভারের ক্যানের উপরে কম্প্রেশনটা পড়বে। এবং এখানে একটা ক্যামের মাধ্যমে আসলে উঠানামা করানো হয়, তোমরা ক্যামটা খেয়াল করেছো কিনা, এই যে ক্যামটা খেয়াল করো, এই ক্যামের কারণেই হচ্ছে ট্রাম্পিং হেডটা উপরে উঠে এবং নিচে নামে। The mechanism এই যে ক্যামটা, behind the up and down movement of the tram is shown here. The positioning of the tram head with respect to the can is shown here to indicate that the curvature of the tram head matches very well with the inner curvature of the can. This matching is necessary to ensure proper compression of the slivers in layers within the can, and also to avoid any entanglement between the sliver layers. We are observing the collection of drawn slivers in the cans. The cans are moving in clockwise direction for some time and again moving in the reverse direction for some time. Such movement of the can helps to prevent entanglement between the compressed layers of the cream sliver so that the sliver can easily be withdrawn from the can as required at the feed of the next stage. Here we are observing the movement of the coiler plates, which in turn rotates the can once forward and then again in a reverse direction. Here, the rotational pattern of the Mangle wheel is shown. This Mangle wheel actually gives the forward and reverse movement of the coiler plates through a pair of bevel wheels followed by pinions. Here, wrong doffing process is being shown. Here, the correct doffing process is being shown. Here, the defective drawing pressing roller with cuts is shown. This needs to be replaced at the earliest to ensure the regularity in the delivered sliver. This is a push bar type fast drying machine. We are observing the feed of the card slivers now the movement of the gill pins in the drafting zone, and now the delivery of drawn slivers after doubling of 2:1. We are observing the design of the gill pins in the push bar drying machine. Now we will see the operation of screw gill type second drying machine. We are observing that the cans with different amount of slivers at the feed. This is again a staggered feeding. We are observing how the stop motion works in case of a breakage of a feed sliver. We are observing
how the slivers are joined after a break. This is the drafting zone. The proper embedment of slivers within the gill pins or gilling is shown here. A doubling of 4:1 is shown here. A doubling of 3:1 is shown here. Wrong use of doubling plate is shown here. We are observing the sliver delivery from a second drawing machine. Here we are observing that the crimping weight is missing, which is very much undesirable, since for this the appropriate crimping of the output sliver cannot be executed, which may cause operational problem in feed of the next drawing stage. Now we will see the operation of screw gill type finisher drawing machine. We are now seeing at the creel side of a finisher drawing machine. It is seen that the sliver stop motion has not worked. Now the sliver stop motion has worked. Now we are noticing a correct splicing of sliver. We are noticing a wrong splicing of sliver. We are observing a screw gill type second drawing machine. Four persons called peakers are seen engaged in peaking and cleaning operations. আজান দিচ্ছে তো, একটু আজানের বিরতি নিচ্ছি, আজান শেষ হলে আসছি।
আচ্ছা, আমরা আবার শুরু করি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে পিকিং। অর্থাৎ পিকিং এ যেটা করা হয় যে এই কালো রঙের রোলার গুলি হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। ওদিকে যদি কোনো ধরনের হচ্ছে ফাইবার জ্যামিং হয়, ফাইবার আটকে থাকে, তখন হচ্ছে চারজন মানুষ যে মেশিনের উপরে গিয়ে বসে আছে এদেরকে বলা হয় পিকার। তারা গিয়ে হচ্ছে এই জ্যাম হয়ে যাওয়া জায়গা থেকে ফাইবার গুলিকে পিক করে নিয়ে আসে। মেইনটেনেন্স ডিপার্টমেন্টের কাজও বলতে পারো আর কি, জুটের মেইনটেনেন্স ডিপার্টমেন্ট। The machine is seen running after cleaning of the drawing pressing rollers and doubling plates. The machine is seen stopped due to roller lapping. The jam is seen being cleaned. Machine gets restarted. We are observing the piecing of a broken slider. In the second drawing machine, the running doffing is being shown. We are observing the oiling of the machine. The cleaning of a finisher drawing machine by air blowing is being shown. In the finisher drawing machine, the running doffing is being shown. The waste sliver is to be placed in a waste can. Let us now see the modern stop motion system. This is the light receiving sensor. This is the light emitting source. In this system, when the sliver breaks, the light from the emitting source is blocked, actuating a stoppage of the machine. We are observing the drafting zone with proper gilling of sliver. The presence of the pinning bar ensures such proper embedment or gilling of the slivers within the gill pin.
we are observing a doubling of 2:1. We are observing the delivery of drawn slivers in the cans. Here, the cans are seen moving in one direction continuously. We are now observing the condition of the gill pins. Good condition of pins in the fast drying machine. Bad condition of pins in the fast drying machine. Good condition of pins in the second drying machine. Bad condition of pins in the second drying machine. Good condition of pins in the finisher drying machine. Bad condition of pins in the finisher drying machine. Now we will see the operation of rotary gill type second drying machine whose delivery rate is higher than the screw gill type second drying machine. The feeding of slivers is similar to other drying machines. We are observing the drafting zone wherein the gill pins are moving in a curved path and at a faster speed as compared to screw gill machines. We are observing the basic mechanism for the movement of the gill pins in a rotary gill drawing machine. The cream slivers are delivered and collected in the cans as similar to screw gill type drawing machines. Checkpoints for supervisors. Assess the shortage or excess of material at the front and back of each drawing machine. Check the general working of the machine and check the working of the subsequent process. Check whether cans are marked quality-wise with colored threads and there is no mix-up of quality. Ensure that all stop motions are working properly and take corrective measures if it is not proper. Ensure that cream box weights are properly fitted. Lapping should be attended immediately and no knife should be used. Check low production, if any, in the previous shift and find out the deficiency with respect to can shortage, material shortage, mechanical faults, power failure, etc. Check whether the cause has been attended. For breakdown in previous or current shift, find out the nature and its performance after job is done. Study shift logbook carefully and check from spinning in charge for any special instruction for change in quality on the machine or running of any sample quality. Take a general round starting from carding section in the direction of material movement to check A. Position of finisher card roll. B. Position of material at the back of the next process.
C. Assess whether there is any need to change the quality on any drawing machine or to stop any machine for shortage of input or excess of output material. D. Check sliver quality for thick and thin places and wet CB percentage. Record in a notebook and if found excessive, take corrective measures. Get the machine cleaned by the operators. Care should be taken to prevent jamming of sliver on rollers and carriage bars. Sliver cans should be clean and thoroughly empty prior to start of a new doff. Floor should be clean all time and sliver waste is to be put in a waste sliver can. Ensure the waste should be as minimum as possible and weigh it regularly. Shotdar should be responsible for controlling sliver waste. Visible mechanical faults are to be brought to the notice of the maintenance department. During feeding in drawing frame, staggered system is to be maintained in case of roll or sliver feeding and put new roll. কোনো প্রশ্ন? কেউ কিছু বলতে চাইলে? Or can ready before it is fully exhausted to reduce the loss of efficiency. During picking, check the condition of pins and take necessary action if pins need replacement. Picking and cleaning of machines must be done as per schedule. Ensure machine guards are in proper positions. মোটামুটি এইটুকুই। তো আমরা তাহলে মোটামুটি ড্র ফ্রেমের যে বিষয়গুলি নিয়ে জানলাম, সেটা হচ্ছে প্রথমে আমাদের এখানে ড্র অবজেক্ট নিয়ে কথা বলা হয়েছিল। তারপরে আমাদের এখানে কি কি কাজ হয় ড্র ফ্রেমে এটা নিয়ে কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে জুট ড্র ফ্রেম কিভাবে কাজ করে। যেমন আমি আবার একটু মনে করাই দিই, পিছনের দুইটা হচ্ছে রিটেনিং রোলার, উপরেরটা হচ্ছে জকি রোলার। আর এখানে হচ্ছে ড্রয়িং রোলার, এবং ড্রয়িং রোলারের উপরের রোলারটাকে বলা হয় ড্রয়িং প্রেসিং রোলার। এগুলি সব তোমরা এতক্ষণ ভিডিওতে দেখছো। কালো এটা হচ্ছে ডাবলিং প্লেট, সবার সামনে হচ্ছে তোমার ফ্লুটেড ডেলিভারি রোলার, তার সামনে হচ্ছে ক্রিম্পিং বক্স। ক্রিম্পিং বক্স কিভাবে কাজ করে এটাও আমরা ব্যাখ্যা করেছি। আর এর নিচে হচ্ছে আমাদের স্লাইভারের ক্যান। তো এই ছিল আমার মোটামুটি জুট ড্র ফ্রেম। এখানে হচ্ছে আরেকটা যেটা ইস্যু, সেটা হচ্ছে ক্রিম্পিং বক্স নিয়ে আমাদের আলাদা একটা হচ্ছে এখানে লেখা আছে ডায়াগ্রাম সহ, এটা তোমাদেরকে পড়ে নিতে হবে, ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়ে নিতে হবে। আর হচ্ছে চারটা ডেফিনিশন, যেই চারটা ডেফিনিশন ভিডিওতে আলোচনা করা হয় নাই, এটা এই ডেফিনিশন গুলো আমি একটু বলে দিচ্ছি একে একে। যেমন প্রথম ডেফিনিশন, সেটাকে বলা হচ্ছে রিচ। রিচ বলতে বোঝানো হয় যে ফ্রন্ট রিটেইনিং রোলার থেকে, এই ফ্রন্ট রিটেইনিং রোলার থেকে ড্রয়িং প্রেসিং রোলারের যে দূরত্ব, এই ফ্রন্ট রিটেইনিং রোলার থেকে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার যে দূরত্ব, সেটা হচ্ছে রিচ, REACH। এরপরে যে ডেফিনিশনটা আছে সেটাকে বলা হচ্ছে নিপ, NIP। নিপ হচ্ছে একদম সামনের গিল পিন থেকে, এটা হচ্ছে সবার সামনের গিল পিন, এই গিল পিন থেকে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলারের দূরত্ব, সবার সামনের গিল পিন থেকে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলারের দূরত্বটাকে বলা হচ্ছে নিপ। তারপরে আছে পিচ অফ ফলার। পিচ মানে হচ্ছে পাশাপাশি দুইটা ফলার বারের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হচ্ছে পিচ অফ ফলার। আর সবার শেষে আছে লিড পার্সেন্টেজ। আমাদের এই মেশিনে রিটেনিং রোলারের চাইতে ফলার বার এবং গিল পিন, এই ফলার বারের সারফেস স্পিড কিছুটা বেশি রাখা হয়। আমি আবারও বলছি, আমাদের জুট ড্রয়িং ফ্রেমে রিটেনিং রোলারের চাইতে ফলার বারের সারফেস স্পিড কিছুটা বেশি রাখা হয়। তো রিটেনিং রোলারের চাইতে ফলার বারের সারফেস স্পিড কতটা বেশি, রিটেনিং রোলারের চাইতে ফলার বারের সারফেস স্পিড কতটা বেশি, ওই পার্সেন্টেজটাকেই বলা হয় হচ্ছে লিড পার্সেন্টেজ। এই যে এখানে
এস অফ ফলার, এস মানে হচ্ছে সারফেস স্পিড মাইনাস এস অফ রিটেনিং রোলার বাই এস অফ রিটেনিং রোলার ইন্টু 100%, অর্থাৎ রিটেনিং রোলার তুলনায় ফলার বারের সারফেস স্পিড কত পার্সেন্ট বেশি, এটাকেই বলা হচ্ছে লিড পার্সেন্টেজ। এই চারটাই হচ্ছে আমাদের ডেফিনিশন, আমাদেরকে আলাদা পড়ে নেওয়া লাগবে। তো জুট ড্রয়িং থেকে আমরা যে টপিকগুলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিব সেটাও একটু বলে দিই। 1, 2, 3 এবং 4। আমি আবারও বলি 1, 2, 3 এবং 4 এই চারটা হচ্ছে টপিক আমাদেরকে জুট ড্রয়িং এর জন্য হচ্ছে পরীক্ষায় তোমরা প্রিপারেশন নিবা। তো এই হচ্ছে আমাদের অবস্থা আজকে এই পর্যন্ত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে চ্যাট বক্সে আইডি লিখে লিভ নিতে পারো। কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার আপনারা কি স্যার লাস্টের কয়েকদিন স্যার ভিডিও আপলোড করেছেন স্যার? লাস্টের গত বুধবার থেকে হচ্ছে বুধবার অথবা বৃহস্পতিবার থেকে ভিডিও আপলোড করা হয় নাই। জি স্যার, আপলোড করা স্যার। লাস্টে হয়তো বুধ অথবা বৃহস্পতিবার থেকে আপলোড করা হয় নাই গত। ও, তারপরে গত আচ্ছা 3 স্যার। দিন এটা জমে আছে আর কি, করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা জি স্যার। ওকে।